যে মা ৩২ বছরের মেয়েকে হারিয়েছে ওরকম নৃশংসভাবে আরজি করে এবং প্রথম ৩ ঘন্টা সমস্ত রকম আ ষড়যন্ত্র করে প্রমাণ লোপাট করা হয়েছে এবং সে তো তার কোনো বিচার পায়নি এবং তাৎক্ষণিক তাকে পোস্টমর্টেম করে এবং জুনিয়র মোস্ট কনসালটেন্টকে দিয়ে পোস্টমর্টেম করে তার সেরকমভাবে ভিডিওও রাখা হয়নি এবং অত্যন্ত তাড়াতাড়ির সাথে তার দেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তো প্রত্যেকটা প্রশ্ন জাগবেই তার মায়ের। উনি দেখেছেন শুধুমাত্র রাস্তা অবরোধ করে আন্দোলন করে যে আন্দোলনের একটা গতি প্রকৃতি সম্পূর্ণ পাল্টে গেল কিছুদিন বাদে, সেই আন্দোলনে কোনো ফল হয় না। ন্যাচারালি উনি যেটা চাইছেন তার মেয়ের শাস্তি এবং উনি যেটা ডিসিশন নিয়েছেন আমি অবশ্যই তাকে সমর্থন করি। আমি আশা করি বাকি দুজন যে প্রার্থী আছেন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। আমি তো মনে করি পানিহাটির সমস্ত মায়েরা ভোট দেবেন কিন্তু অভয়ার মাকেই। একটা কথা মনে রাখতে হবে, প্রায় ১ কোটি ভোটারের লিস্ট থেকে কিন্তু বাদ যাবে। অলমোস্ট 10% অফ দ্য টোটাল ভোটার বাদ যাবে। এই ভুতুড়ে ভোটারগুলো ভোট দিত কিন্তু শাসক দলই। সুতরাং শাসক দল সেদিক থেকে কিছুটা পেছনের দিকে রয়েছে। বিজেপিকে এই মুহূর্তে সাপোর্ট করছি বিভিন্ন বিষয়ে। ১ নম্বর হচ্ছে আজকে ভারতবর্ষ যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে বিশ্বের এই মানে যুদ্ধের মধ্যে ভারতবর্ষ কিন্তু যুদ্ধের প্রভাব খুব একটা পড়েনি। আমরা টি-20 বিশ্বকাপ খেলেছি, আমাদের আইপিএল হচ্ছে, আমরা যেমন ঘুরছি। শুধু মাঝে মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না। গতকালই আমি গ্যাসের বুকিং করেছি। আমরা লাকি যে আমরা একটা শক্ত গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট পেয়েছি ঠিক সময়ে। এই সময়টা কিন্তু একটা স্ট্রিক্ট গভর্নমেন্টের দরকার ছিল, যারা এইভাবে বিদেশ নীতিতে অন্ততপক্ষে পূর্ব দিক থেকে বাংলাদেশ, পশ্চিম দিক থেকে পাকিস্তান, সমস্ত দিক থেকে ভারতের এগেনস্টে যখন কথা হচ্ছে, ভারত কিন্তু চুপ করে কূটনৈতিকভাবে সেটাকে সমাধান করেছে। আপনি কি অভয়ার মায়ের হয়ে প্রচারে আপনাকে দেখা যাবে? যদি প্রচারে চান, আমি নিশ্চয়ই যাব অভয়ার মার ব্যাপারে। কারণ আমি চাই পানিহাটি থেকে অভয়ার মা জিতুক। যদি আমাকে দেখে ৪ জন লোকও ইন্সপায়ার্ড হয় যে পরিবর্তন দরকার, পরিবর্তন করতে হবে বাংলার ভালোর জন্য, যেভাবে আমাদের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে সেটাকে ঠিক করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমি যদি ৪ জনকেও ইন্সপায়ার করতে থাকি আমি বলবো আমি লাকি। তার সংযোজন জীবনে ৳১ মাইনে নিই না, কারো পয়সায় চা অব্দি খাই না। কি বলবেন? তাহলে কি করে চলে ওনার সংসারটা? মানে উনি নিজে চালান কি করে আমি জানি না। এই যে আমি কমিউনিস্ট পার্টিকে আমি অযাচিতভাবে নিজে এসে হেল্প করেছিলাম। তারা একবারও কিন্তু আমার হেল্প চাই এরকম বলেননি। তারপর আমাকে এখন অ্যাটাক করছে। এগুলো আমার খুব একটা কিছু এসে যায় না। তৃণমূলের মূলটাই উপড়ে উপড়ে ফেলতে চাই। মেয়ের বিচারের জন্যই বিজেপির প্রার্থী হতে চেয়েছি, বললেন অভয়ার মা। কতটা সফল হবেন তিনি বলে আপনি মনে করছেন? এটা জনসাধারণই উত্তর দেবে। একা ওনার পক্ষে তো মূল উতরানো সম্ভব নয়। উনি ওনার জায়গায় জিতবেন এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। কিন্তু বাকি সব সিটগুলো থেকেও আমার মনে হয় মূলকে উতরে দেবে। সুতরাং জনগণই এটার বিচার করবে এবং ৪ তারিখে বা ৫ তারিখে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আরো একটি বিষয়, একদিকে অভয়ার মা প্রার্থী হয়েছেন, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ফিগার। আমি এই প্রসঙ্গে দুটো প্রশ্ন করে আরো একটি বিষয়ে আসবো, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। একজন মায়ের এই লড়াই, এটা কি শুধুই রাজনীতি, নাকি এটা ন্যায় বিচারের জন্য শেষ পর্যন্ত লড়ার প্রতিজ্ঞা বলে আপনি মনে করছেন? দেখুন আমি একটা আমার পোস্টই দিয়েছিলাম। আজকে যদি কোনো মায়ের মেয়ের যদি ৩ দিনের জ্বর হয় সে মা পাগল পাগল দশা হয়ে যায়। যে মা ৩২ বছরের মেয়েকে হারিয়েছে ওরকম নৃশংসভাবে আরজি করে এবং প্রথম ৩ ঘন্টা সমস্ত রকম আ ষড়যন্ত্র করে প্রমাণ লোপাট করা হয়েছে এবং সে তো তার কোনো বিচার পায়নি এবং তাৎক্ষণিক তাকে পোস্টমর্টেম করে এবং জুনিয়র মোস্ট কনসালটেন্টকে দিয়ে পোস্টমর্টেম করে তার সেরকমভাবে ভিডিওও রাখা হয়নি এবং অত্যন্ত তাড়াতাড়ির সাথে তার দেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে।
এগুলো তো প্রত্যেকটা প্রশ্ন জাগবেই তার মায়ের মনে। আর উনি দেখেছেন শুধুমাত্র রাস্তা অবরোধ করে, আন্দোলন করে, যে আন্দোলনের একটা গতি প্রকৃতি সম্পূর্ণ পাল্টে গেল কিছুদিন বাদে, সেই আন্দোলনে কোনো ফল হয় না। ন্যাচারালি উনি যেটা চাইছেন তার মেয়ের শাস্তি, এবং উনি যেটা ডিসিশন নিয়েছেন আমি অবশ্যই তাকে সমর্থন করি। আমি আশা করি বাকি দুজন যে প্রার্থী আছেন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। আহ, যদি প্রশাসন সঠিকভাবে বিচার দিত তাহলে কি আজ অভয়ার মাকে রাজনীতিতে নামতে হতো? একদমই না। প্রশাসন এক্ষেত্রে কিন্তু আমি ইডি সিবিআইয়ের ব্যর্থতাও একই সময়ে আনবো। কারণ সিবিআই চেষ্টা করলেই অন্ততপক্ষে একটা জিনিস বলতে পারতো যে যারা প্রমাণ লোপাট করেছে তাদের বিহাইন্ড দ্য বার রাখতে পারতো। সেটার একটা প্রভিশন আমাদের রয়েছে। কিন্তু কোনো কারণে সবাই চুপ করে গেছে। সেই কারণটা খোঁজার জন্য উনি চেষ্টা করছেন। একমাত্র মেয়েকে 32 বছরে হারানোর দুঃখ কোনো মায়ের, আমি তো মনে করি পানিহাটির সমস্ত মায়েরা ভোট দেবেন কিন্তু অভয়ার মাকেই, এবং উনি জিতবেন। মূলটাই উপড়ে ফেলতে চাই, এই বক্তব্য কি রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি মানুষের ক্ষোভের প্রতিফলন? দেখুন, বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে লাস্ট 7-8 বছর ধরে, সেটা কি আমরা শাসন ব্যবস্থা বলতে পারি? একটা প্রকৃত প্রশাসন হলে প্রশাসন হবে দলদাস নয়, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আলাদা হবে আর আমাদের পুলিশ আলাদাভাবে চলবে। দলের ঊর্ধ্বে থাকবে প্রশাসন। এখানে প্রশাসন আর আমাদের রাজনৈতিক দল, মানে বর্তমান যারা রয়েছে, তারা কিন্তু সমানভাবে যেন সমার্থক হয়ে গেছে। অর্থাৎ দোষ করছে যদি সেই দলের, তাদের এমন কেস দেওয়া হচ্ছে পুলিশ থেকে যারা সকালে ধরা পড়ে বিকেলে বেল পেয়ে যাচ্ছে। আর অপোজিট দল হলে এমনভাবে কেস সাজানো হচ্ছে তারা 15 দিন বাদেও বেল পাচ্ছে না। এটা তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি, অহরহ দেখছি। সুতরাং এটা তো একটা গেল হচ্ছে প্রশাসনের ব্যাপার। এবার আমি বলবো যে শিক্ষার ব্যাপার। শিক্ষা পুরো ভেঙে গেছে। বারবার করে আমি একটা কথা বলছি, কোনো চাকরি নেই আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে সিভিক ছাড়া কোনো চাকরি নেই, এবং 9,000 টাকা বেতনে আজকালকার দিনে চলে না। স্কুল টিচার নিয়োগ বন্ধ। তাহলে আমরা কিসের বেসিসে একটা মানুষের, একটা সরকারের বিচার করব? সে কি কত ভাতা দিতে পাচ্ছেন তার উপর, না সে কতটা কার্যকরী ব্যবস্থা নিয়েছেন যাতে ইন্ডাস্ট্রি করতে পারে, অন্তত কাজ হতে পারে, সেটার উপর? এটা বারবার বলেছি, রিপিট করার দরকার নেই। এই গভর্নমেন্ট আর না, এটা বেশিরভাগ জনগণ চাইছে। যদি জনগণের রায় প্রকৃত অর্থে প্রতিফলিত হয় ভোট বাক্সে, একটা কথা মনে রাখতে হবে, প্রায় 1 কোটি ভোটারের লিস্ট থেকে কিন্তু বাদ যাবে। অলমোস্ট 10% অফ দ্য টোটাল ভোটার বাদ যাবে। এই ভুতুড়ে ভোটারগুলো ভোট দিত কিন্তু শাসক দলই। সুতরাং শাসক দল সেদিক থেকে কিছুটা পেছনের দিকে রয়েছে। বিজেপি কি অভয়ার মাকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে একজন নির্যাতিত মা নিজের লড়াইকে শক্তভাবে তুলে ধরতে পারবেন বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে। যদি আমি বলি যে কোন দল তৃণমূলের পরেই আছে, সেটা ডেফিনেটলি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেটা একটা জাতীয় দল। এবং আমি বিজেপিকে এই মুহূর্তে সাপোর্ট করছি বিভিন্ন বিষয়ে। 1 নম্বর হচ্ছে, আজকে ভারতবর্ষ যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে বিশ্বের এই মানে যুদ্ধের মধ্যে, ভারতবর্ষ কিন্তু যুদ্ধের প্রভাব খুব একটা পড়েনি। আমরা এর মধ্যে আমরা T20 বিশ্বকাপ খেলেছি, আমাদের IPL হচ্ছে, আমরা যেমন ঘুরছি। শুধু মাঝে মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না। গতকালই আমি গ্যাসের বুকিং করেছি, ফটাফট বুকিং নিয়ে নিয়েছে এবং আমায় বলেছে উইদিন 25 days আমায় গ্যাস ডেলিভারি করা হবে। সুতরাং অহেতুক যারা কুৎসা রটাচ্ছে যে ভারতবর্ষ খারাপ চলছে, আমি এটা বলতে চাই তারা একটু বাইরে যান। আমার অনেক বন্ধু
ইউকেতে আছে, সুইজারল্যান্ডে আছে, জার্মানিতে আছে, ইউএসএ তে আছে। ইউএস এর মুদ্রাস্ফীতি আপনারা জানেন কিরকম ভাবে বেড়ে গেছে। ইউএস এর 60% লোক চাইছে যে ট্রাম্প ইমিডিয়েটলি হটে যাক, কিন্তু ভারতবর্ষে তার কোনো এফেক্ট পড়েনি। আমরা লাকি যে আমরা একটা শক্ত গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট পেয়েছি ঠিক সময়ে। এই সময়টা কিন্তু একটা স্ট্রিক্ট গভর্নমেন্টের দরকার ছিল, যারা এইভাবে বিদেশ নীতিতে অন্ততপক্ষে পূর্ব দিক থেকে বাংলাদেশ, পশ্চিম দিক থেকে পাকিস্তান, সমস্ত দিক থেকে ভারতের এগেনস্টে যখন কথা হচ্ছে, ভারত কিন্তু চুপ করে কূটনৈতিকভাবে সেটাকে সমাধান করেছে। এই যে অভয়ার মাকে প্রার্থী করা কি প্রমাণ করে যে বিজেপি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মানুষদের পাশে দাঁড়ায়? একটা ঘটনা দিয়ে পুরোটা বলা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আমি আশা করব রাজ্য বিজেপি সম্পূর্ণ নিজের ডিসিশনে চলতে পারবে। রাজ্য বিজেপিকে জিততে হবে এই ইলেকশনে, কিন্তু নিজের পায়ে জিততে হবে। মানে সেন্ট্রাল বিজেপি কি বললো তার উপর ডিপেন্ড করে রাজ্য বিজেপি নয়। রাজ্য বিজেপির একটা মুখ আছে, তাদের অনেক লোক আছে, তারা ভুলকে ভুল, এবং বেশ কিছু বিজেপি নেতার কথাবার্তাও কিন্তু খুব ভালো আমি বলবো না। আজকাল ভালো কথা বলে এরকম লোকের অভাব হচ্ছে কেন? ভালো মুখওয়ালা লোক রাজনীতিতে পাওয়া যাচ্ছে না কেন? এটাই তো মুশকিল। আমি দুটো প্রশ্ন আর করব অভয়ার প্রসঙ্গে। একজন মায়ের এই সাহসী অবস্থান কি বাংলা নারীদের জন্য অনুপ্রেরণা? এই অনুপ্রেরণা শব্দটাই না ইনভার্টেড কমার মধ্যে, কারণ ওটা একটা পেটেন্ট আছে। কিন্তু আমি এটা বলবো, প্রত্যেক মাকে সাহস যোগাবে। হ্যাঁ, প্রতিবাদ করা যায়। বিরোধীরা বলছে, বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এটা একটা রাজনৈতিক স্টান্ট। তাহলে কি তারা একজন মায়ের কষ্ট এবং লড়াইকে ছোট করছে? বিরোধীরা তো বিরোধিতাই করে, কনস্ট্রাকটিভ বিরোধিতা তো করে না। আমি তো কনস্ট্রাকটিভ বিরোধিতা খুব কম লোককে দেখেছি বাংলায়। যখন আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন, তখন তো উনি বিরোধিতাই করে গেছেন। তা এখনকার যারা বিরোধী, যারা ওনাকে ওই জায়গায় দেখতে অভ্যস্ত না, কিছু দল ভেবেছিল তিনি ওদের সম্পদ হয়ে গেছেন, কিছু ডাক্তার ভেবেছিল যে ওনাদের সাথে আছেন মানে উনি উনি তাদের কেনা গোলাম হয়ে গেছেন। না, সেটা না। ওনার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, যেটা উনি বুঝেছেন, সেটা ঠিক করেছেন। আমরা প্রথম থেকেই দেখেছিলাম অভয়ার ন্যায় বিচারের দাবিতে আপনি অন্য ভূমিকা রেখেছিলেন। ডরিনা ক্রসিং এ বারংবার আপনাকে ছুটে যেতে দেখা গিয়েছে, সেখানে মাইক নিয়ে স্লোগানিং করতে দেখা গিয়েছে, মিছিলে দেখা গিয়েছে, সিথির মোড়ে রাত দখল আন্দোলনের দিন আপনি সপরিবারে আপনার মিসেসকে নিয়ে হাজির ছিলেন সেদিনকে। আমি বলবো, আপনি কি অভয়ার মায়ের হয়ে প্রচারে আপনাকে দেখা যাবে? যদি প্রচারে চান, আমি নিশ্চয়ই যাব অভয়ের মার ব্যাপারে, কারণ আমি চাই পানিহাটি থেকে অভয়ের মা জিতুক। আমরা একটা খবর পাচ্ছি উত্তর দমদম কেন্দ্র থেকে এবারে বিজেপির প্রার্থী করা হচ্ছে আপনাকে। এটা কতটা সত্যি? না, না, এ ব্যাপারে বারংবার আমায় অনুরোধ করা হয়েছিল। আমি খুব সিনসিয়ারলি বলেছি যে দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়াতে পারবো না, কারণ ডাক্তারি আমার প্যাশন। ডাক্তারিটাই আমায় মন দিয়ে করতে বলুন। আর তবে আমি বিজেপির পেছনে আছি। এখন অন্তত বাংলার মানুষ পরিবর্তন চাইছে, আমি পরিবর্তনের সাথে আছি। স্যার, আপনি ছাত্র জীবন থেকেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিভিন্ন সাক্ষাৎকার বা সেই কমেন্ট সেকশনে দেখা যায় যে ডক্টর নারায়ণ ব্যানার্জিকে সক্রিয় রাজনীতিতে দেখতে চাই, সক্রিয় রাজনীতিতে দেখতে চাই। কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, সক্রিয় রাজনীতিতে আমাকে দেখা যাবে ঠিক সময় হলেই। যখন আমার ডাক্তারি প্রফেশনটা, আমার মনে হয় রিটায়ারমেন্ট এজ ডাক্তারিতে বোধহয় 65, তাই না? তা আমার এখন 62। সক্রিয় রাজনীতি করলে সক্রিয় ডাক্তারি করতে কিন্তু পারবো না। কিন্তু আমার মনে হয় সবসময় যে সক্রিয়ভাবে সামনে থেকে রাজনীতি করতে হবে তা না। পেছনে লোকের মনোবল বাড়ানো, লোকের সাহস জোগানো, এটারও কিন্তু লোকের অভাব আছে। এবং যদি আমাকে দেখে 4 জন লোকও ইন্সপায়ার্ড হয় যে পরিবর্তন দরকার, পরিবর্তন করতে হবে বাংলার ভালোর জন্য, দেশের ভালোর জন্য, স্পেশালি মানে অন্তত বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে
যেভাবে আমাদের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে সেটাকে ঠিক করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমি যদি ৪ জনকেও ইন্সপায়ার করতে থাকি, আমি বলবো আমি লাকি। মানে বলা যায় যে এই মুহূর্তে পরিবর্তনের জন্য যে বিজেপির পলিসি মেকিং, সেই পলিসি মেকিং একটা ভীষণ বড় ব্যক্তিত্ব ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। না, বিজেপির সাথে এখনো অবধি কিন্তু পলিসি মেকিং এর ব্যাপারে কোনো কথা হয়নি। এটা ডেফিনেটলি ওনারা অনেক অনেক ভেবে চিন্তে চলেন। এরকম না আগে থেকেই ধরে নেন যে আমি প্রার্থী হয়েছি, সুতরাং আগে আমার মত জানতে চেয়েছেন, আমার মতকে রেসপেক্ট করেছেন এবং ওনারা বলেছেন এবারে আমাকে প্রার্থী করবেন না, এবং আমি খুব স্যাটিসফাইড তাতে। অলরেডি কাজ শুরু। আমরা তো জানি যে দেউচা পাচামি নিয়ে সেই বাম আমল থেকে কথা হয়ে আসছে। অলরেডি কাজ শুরু। দেউচা পাচামি যদি হয়, ১০০ বছরেও পশ্চিমবাংলায় বিদ্যুতের অভাব হবে না। বিলও কম আসবে। দুবরাজপুরের সভা থেকে জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, পশ্চিমবঙ্গে বিদ্যুতের সমস্যা নেই, লোডশেডিং কোথায়? এখন তো লোডশেডিং নেই, কারণ লাস্ট বিদ্যুৎ কেন্দ্র আমার যতদূর মনে হয় বক্রেশ্বর হয়েছিল। ইন্ডাস্ট্রি তো গড়ে ওঠেনি, পশ্চিমবঙ্গে বিদ্যুতের সংকট হবে কি করে? বিদ্যুৎ সংকট হওয়ার তো কথা না। আর সবচেয়ে বড় কথা, যদি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটু ভেতরটা যান, তাহলে জানবেন তাপবিদ্যুৎ কেন্দ্রে যে মানে কয়লাগুলো লাগে, সেটা অনেক সময় কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায় না। খুব হাই কোয়ালিটির কয়লা লাগে। দেউচা পাঁচালীতে কি হাই কোয়ালিটির কয়লা পাওয়া যাচ্ছে? আমি যতদূর জানি হাই কোয়ালিটি কয়লা কিন্তু দেউচা পাঁচালীতে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, আপনি গ্যাস নিয়ে একটু আগে আলোচনা করলেন। আমি বলব গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, প্রায় ১১০০ টাকা। ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। বুকিং পেতেও দেরি হচ্ছে। তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যে খাদ্যাভ্যাস এবং ভাষার উপরও নিয়ন্ত্রণ চাপানো হচ্ছে। বাংলায় কথা বললেই মানুষকে বাংলাদেশী বলা হচ্ছে। এসবের বিরুদ্ধে একমাত্র তিনিই লড়াই করছেন বলেও দাবি করছেন। কি? আসলে বাংলাদেশের ভাষা আর আমাদের ভাষা তো এক। সেজন্য বাইরে যখন বাংলা ভাষায় কথা বলে এবং ইনফিল্ট্রেশনের ব্যাপারে এতটাই সেনসিটিভ পুরো ভারত, যে জানে ইনফিল্ট্রেশনের একটা মেন জায়গা হচ্ছে বাংলা। বাংলা হচ্ছে করিডর। সেখানে বাংলায় কথা বললে সেটা যদি দেখা যায় যে শ্রমিক, ডেফিনেটলি তাদের উপর একটা সন্দেহের চোখে দেখা হচ্ছে। এটার মধ্যে ভুল কিছু নেই। স্যার, আমরা জানি মহাভারত থেকে রাজনৈতিক মতাদর্শ শুরু। অ্যানসিয়েন্ট ভারতবর্ষের আদর্শে যারা বিশ্বাস করেন তারা সেই কথা বলে থাকেন। এবারে একদম দেখা যাচ্ছে মহাভারতে পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবের লড়াই বলে অভিহিত করছেন, এবং তিনি বলছেন বিজেপি কৌরব পক্ষ আর তৃণমূল পাণ্ডব পক্ষ। কি বলবেন? এখন তো যা দিনকাল পড়েছে, এটা তো কলিকাল, ওটা তো ছিল সত্যকাল। তখন পাণ্ডবরা জিতে গেছিল। কলিকালে হয়তো দেখা যাবে কৌরবরাই জিতে যাবে। দিন যে বদলে গেছে, কি করব আমি? এরকম ভাবে মানে কৌরব বলে অভিহিত করছেন, কি বলবেন? আপনাকেও বা কৌরবদের পক্ষে তো তাহলে শুনতে হবে। হ্যাঁ, কলিকালে কৌরবরাই তো রাজত্ব করবে। আমরা তো গত ১০ বছর কলিকালের কৌরবদের দেখে এসেছি। আপনি পাড়ায় যান না, দেখবেন মানে বেশ মোটা-সোটা চেহারা, গলায় কি বড় বড় সোনার গয়না, হাতে এত বড় বড় সোনা। তারা ২ লাইন লিখতে পারে না, কিন্তু তারা আ মানে একটা কাউন্সিলর হয়ে গেছেন, এবং অনেক সময় তারা ওই নাচ, গান এবং ওই জিনিসটাকেই ভাবেন যে সবকিছু। সুতরাং এখন কৌরবরাই রাজত্ব করবে। কারণ আজকে কলিপক্ষ এবং কলিপক্ষই চলবে। কেন্দ্রকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরা বলে ঝুট, করে লুট। আমাকেও বলছে আমি নাকি চোর। একই সঙ্গে তার সংযোজন, জীবনে ১ টাকা মাইনে নিই না, কারো পয়সায় চা অব্দি খাই না। কি বলবেন? তাহলে কি করে চলে ওনার সংসারটা? মানে উনি নিজে চালান কি করে আমি জানি না। সেটা উনি বলতে পারেন। আমি জানি না বাবা, কি করে কে রোজগার করে। আপনি তো অনেকগুলো বই লিখেছেন। সত্যি স্যার না, আমি একটাও রয়্যালটি পাইনি। কারণ ১ম বইটা আমি যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা দিয়েই 2nd বইটা হয়েছে। সেটার যদি পাই তাহলে তখন দেখা যাবে। এখন অব্দি একটা পয়সাও কিন্তু পাইনি।
প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা দেখা গেল আপনার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় একদম বলা চলে দেশে এদেশের বাইরেও। ইরান যুদ্ধের ১ মাস হতে চলল। এমত অবস্থায় কার্যত বন্ধ হরমুজ প্রণালী, যার ফলে তেল এবং গ্যাস সংকটের আতঙ্কে ভুগছে গোটা দেশ। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই বৈঠক চলে মোটামুটি ১.৫ ঘন্টা। আর সেখানেই সরকারের পক্ষ থেকে জানানো হয় যে দেশে কোনো রকম জ্বালানি সংকট নেই। এই বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরল কেন্দ্রীয় সরকার। তাদের পক্ষ থেকে জানানো হলো যে দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস এবং তেল ইতিমধ্যেই মজুত রয়েছে। পাশাপাশি অন্যান্য একাধিক দেশের সঙ্গে জ্বালানি নিয়ে কথা বলছে। অ্যাডভান্স বুকিংও করা হয়ে গিয়েছে। এটা কি আ মোদির কামাল বলা যায়? এটা না আমাদের বৈদেশিক নীতির কামাল। ডেফিনেটলি মিস্টার মোদি কয়েকজনকে নিয়ে এসেছেন, তার মধ্যে জয়শঙ্কর ওয়ান অফ দ্য বেস্ট বিদেশমন্ত্রী। ওনার কথাগুলো খুব ইমপ্রেসিভ এবং এই যে ডিফিকাল্ট সময়ে পররাষ্ট্রনীতি কিরকম হতে পারে উনিই বোধহয় সবচেয়ে ভালো পারবেন। এটা কিন্তু অন্য কাউকে দিয়ে করা সম্ভব ছিল না। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, জয়শঙ্করকে, তার পাণ্ডিত্য এবং তার বলার বাচনভঙ্গি। একজন মানুষের নাম বলার বাচনভঙ্গি, তার ডেপথ অফ নলেজ এবং যেভাবে উনি মানে আমাদের দেশকে তুলে ধরেছেন। যখন ইউরোপের একজন জিজ্ঞেস করছিল তখন উনি পরিষ্কার বলেছেন, ইউরোপের সংকট ইউরোপের সংকট, ইউরোপ ভারতকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ইনফ্যাক্ট এখন ভারতকে নিয়েই সবাই মাথা ঘামাবে কেন? ভারত এখন স্বাধীন দেশ এবং ভারত যা এখন যে অবস্থায় রয়েছে, ভারতকে নিয়ে অন্যের চিন্তা হতে পারে। একদমই। আমি প্রশ্ন করব আপনার কাছে। আ ইরানের সরকারি টিভিতে একটি সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি তিনি জানাচ্ছেন যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। আ ৫ টি বন্ধু দেশের জন্য এটি খোলা রয়েছে। এর মধ্যেই নাম রয়েছে ভারতবর্ষের। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, ইরাক। মোদী সরকারের কূটনীতির বড় অ জয় পেল কি ভারতবর্ষ? না দেখুন, আমি তো বারবার বলছি, এরকম কঠিন কূটনৈতিক পরিস্থিতি যেখানে পাকিস্তানের সাথে এরকম ব্যাপার হলো, বাংলাদেশে চেঞ্জ হলো, সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে একটা কথা কিন্তু মিস্টার মোদি আমাদের প্রাইম মিনিস্টার বলেননি। যার বলার কথা সেই বলেছে। আমি তো চাই যে প্রত্যেক মন্ত্রী তার দপ্তরের কথা বলুক। সবার কথা যদি একজনই বলে তাহলে সব কথা সে বলবে কি করে, জানবে কি করে? আমার মনে হয় প্রত্যেক মন্ত্রীর উচিত তার দপ্তরের কথা পুরোপুরি জানানো। স্যার আমরা একটা জিনিস দেখেছি যে সিপিআইএম মূলত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এদের পাশে আপনাকে আ অনেক সময় মানে খুব প্রত্যন্তভাবে দেখা গিয়েছে। সেটা রাজনৈতিক প্রচারে বিভিন্ন সময় এবং একটা বিষয় আসছে যবে থেকে প্রধানমন্ত্রীর সভায় আপনাকে দেখা গেল বা আপনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির যখন সুনাম করতে শুরু করলেন, সেই সময় থেকে আপনাকে বিদ্ধ করা শুরু হলো মূলত সিপিআইএম এর পক্ষ থেকে। কি উত্তর দেবেন? আসলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যখন আগে ছিলেন যারা আর এখনকার যারা আছেন, আকাশ পাতাল পার্থক্য। আর দিনটাও বদলেছে। আগে না দারিদ্রতা মানে কমিউনিস্ট হতে গেলে দরিদ্র হতে হবে, তাকে কৃচ্ছ সাধন করতে হবে, এটা ছিল। কিন্তু দারিদ্রতার কে একমাত্র অবলম্বন করে কমিউনিস্ট পার্টি চলতে পারে না। যুগের সাথে তাল মিলিয়ে, আচ্ছা চায়না যারা কমিউনিস্ট লিডার তারা কি দরিদ্রভাবে রয়েছে? আমরা তো চীনকে ফলো করছি, কমিউনিস্ট পার্টি। আমার মনে হয় তালের সাথে ঠিক তাল মেলাতে পারেননি আমাদের এখানকার কমিউনিস্ট পার্টিরা। প্লাস তাদের বেশ কিছু সমর্থক আছে বড্ড মিন মাইন্ডেড। তারা না পুরোটা বোঝেন না। এই যে আমি কমিউনিস্ট পার্টিকে আমি অযাচিতভাবে নিজে এসে হেল্প করেছিলাম, তারা একবারও কিন্তু আমার হেল্প চাই এরকম বলেননি। তারপর আমাকে এখন অ্যাটাক করছে, এগুলো আমার খুব একটা কিছু এসে যায় না। আমার মনে হয় আমি কমিউনিস্ট পার্টির জন্য লোকসভায় যা করেছি
বা আমি জ্যোতি বসুর যে আহ, যে আহ, তৈরি হচ্ছে যে বিল্ডিংটা, তার জন্য যা করেছি সেটা আমার পক্ষে যথেষ্ট। এবং কমিউনিস্ট পার্টি অ্যাটলিস্ট আমার সম্পর্কে চুপ করে থাকলে বড় খুশি হতাম। যখন বলেনি তাহলে তাদের এগেনস্টে বলতে হবে। তবে আমি এত মিন মাইন্ডেড না যে তারা বললেই আমায় জবাব দিতে হবে। একদমই। স্যার, আরেকটা প্রশ্ন আমি করব। আজকে একটি পোস্ট আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দেখছিলাম যে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাথে আপনার আর না থাকার বিষয়টা বা সেই বিষয়টা যদি একটুখানি খোলসা করে বলতেন। আসলে জুনিয়র ডাক্তাররা আমাকে বারবার ডিসওন করেছে, সুতরাং আমি বা ওদের ওন করে রাখবো কেন? আজকে কুণাল ঘোষের সাথে যখন দেখা করলাম, ওরা ভালো করে বুঝলোই না ব্যাপারটা, যে আমি ওই ৫-৬টা ছেলে যাতে মারা না যায়, আমি তার জন্য চেষ্টা করেছিলাম। তারপর আমি একটা সাক্ষাৎকারে কিছু একটা বলেছিলাম অভয়ার মার, যে মেন্টাল চিকিৎসার ব্যাপারটা, শুধু সেইটুকু জায়গাটা হাইলাইট করা হয়েছিল একটা সংবাদপত্রে। সেই জায়গাটা নিয়ে আবার ডিসওন করলো। যারা বারে বারে একজনকে ডিসওন করছে, তারই বা তাকে ওন করে লাভ কি? আমার লাভটা কি জুনিয়র ডক্টরস ফ্রন্টে থেকে? আমি আমার মতোই থাকি। আমি ডাক্তার থাকি, রুগী দেখা আমার প্যাশন, রুগীরা আমায় ভালোবাসে, ব্যাস সেটা হলেই হবে।